স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন। এবারে জানাবো খবরের বিস্তারিত। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ সকালে কাশিমপুর কারাগার থেকে এবং পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে আসামিদের আদালতে আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, এই মামলার জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে, সেই সাথে শুনানি শুরু হয়েছে কিনা, স্বজনদের বক্তব্য শুনছিলাম, সার্বিক অবস্থা কেমন দেখছেন? করেছিলাম যে বেলা 11টার দিকে এই যে বিডিআর যে ট্রাজেডি অর্থাৎ এবং হচ্ছে গিয়ে সাক্ষ্য গ্রহণের যে শুনানিটি সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল, তবে এখন পর্যন্ত কিন্তু বিচারিকের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় নাই। আমরা এর আগে দেখতে পেয়েছি সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং পরে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার, এখান থেকে যারা এই মামলায় আসামি রয়েছেন তাদেরকে কিন্তু আদালতে আনা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আসামি পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারাও ভিতরে প্রবেশ করেছেন, পাশাপাশি এখানে যারা প্রসিকিউশন বিভাগে রয়েছেন তারাও এসছেন। অল্প কিছুক্ষণ আগে এই মামলার যিনি ঢাকার যে বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া, তিনিও আদালতে এসে উপস্থিত হয়েছেন। আদালতের চারপাশে কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিছু নেওয়া হয়েছে। এর আগে যেমনটি বলছিলাম যে কেন্দ্রীয় কারাগারের এই যে অস্থায়ী আদালতে এই জামিন এবং সাক্ষ্য গ্রহণের শুনানি অনুষ্ঠিত হওয়ার তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারের বাইরে অপেক্ষা করছেন এবং সেখানে তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে তারা আশা করছেন আজকে এই কয়েক দফা হচ্ছে গিয়ে জামিন শুনানি পিছিয়ে যাওয়ার পর যে জুলাই বিপ্লব হয়েছিল, পরবর্তীতে যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের অধীনে আজকের এই কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর যে জামিন শুনানি রয়েছে সেখানে ন্যায় বিচারের স্বার্থে আদালত সব আসামিকে জামিন দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন স্বজনরা। আমরা কথা বলেছিলাম এই মামলার যারা আইনজীবী রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে। এর মধ্যে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদেরকে যেমনটি বলছেন যে 16 বছর আগে আসলে যেভাবে হত্যা মামলায় তাদেরকে সাজা দেওয়া হয়েছিল, অনেকে 16 বছর ধরে কারাগারে আছেন, তাদের অনেকের সাজা 10 থেকে আরো কম রয়েছে, যাদের তারা সাজা ইতিমধ্যে কেটে ফেলেছেন। কিন্তু বিস্ফোরক মামলায় তাদের আসলে জামিন না হওয়ায় বা এই মামলার এখন পর্যন্ত আসলে যে রায়ের না হওয়ায় সেটি কিন্তু হচ্ছে গিয়ে তারা তাদের যে বেরিয়ে আসতে। লিটন, আপনাকে ধন্যবাদ। গাছকাটাকে কেন্দ্র করে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের উত্তেজনার রেশ এখনো কাটেনি। পরিস্থিতি থমথমে। সকাল থেকেই পুরো সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। স্থানীয়রা আশেপাশে এলাকায় জড়ো হতে গেলে বিজিবি সদস্যরা তাদের বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠাচ্ছেন। উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে মাঠে কাজ করতে হচ্ছে কৃষকদের। এর আগে শনিবার শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কয়েকজন। তখন ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেন। এরপর দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর ছোড়াছুড়িতে আহত হয় দুই দেশের অন্তত 4-5 জন। এ ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। গেল 5ই জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বাংলাদেশ অংশে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে। সাধারণ কৃষক ঠিকভাবে সীমান্ত এলাকায় আর ক্ষেতের এত জমিতে কাজ করতে পারছে না। এখন কোনো সংঘর্ষ নেই, তবে আতঙ্ক বিরাজ করছে যদি সীমান্ত আবার যদি কিছু হয় বা তারা যদি পাল্টা কোনো আক্রমণ করে, এজন্য আতঙ্কের মধ্যে আছে। গাছকাটাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনা ছিল চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, প্রতিবেদনে আমরা শুনছিলাম যে দুই দেশের বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠক থেকে আসলে কি সিদ্ধান্ত আসলো এবং সেই সাথে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে মানুষের কাজকর্মের গতিও নিশ্চয়ই বাড়বে, কি অবস্থা দেখছেন সেখানকার পরিস্থিতি? যে আপনি যেমনটা বলছিলেন যে গতকাল যে দিনভর সংঘর্ষের পর যে পতাকা বৈঠক হয়েছে দুই দেশের যে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে, সেই পতাকা বৈঠকে আসলে হচ্ছে বিএসএফ যেই ঘটনাটি ঘটেছে গতকাল, সেই ঘটনার প্রেক্ষিতে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং দুই দেশের যে স্থানীয় জনগণ রয়েছেন সেই জনগণদেরকে তারা নিয়ন্ত্রণের জন্য তাদেরকে নিজ নিজ দেশে হচ্ছে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য বলছিলেন। তো এই পতাকা বৈঠকের পর কিন্তু আজকে সকাল থেকেই এই সীমান্ত
সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আসলে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিনা, এবং তারা মাঠে কাজ করার জন্য ঘর থেকে বের হলেও সেখানে যে বিজেপি সদস্যরা রয়েছেন তারা কিন্তু ওইভাবে শূন্যরেখার পাশাপাশি যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং এই শূন্যরেখার বেশ খানিকটা দূরেই কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এবং তারা খুব জোরদার টহল চালাচ্ছেন বিজেপি সদস্যরা। তো আমরা একটু কথা বলবো যে এখানকার কৃষক যারা রয়েছেন তাদের ফসলে কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং পাশাপাশি আপনাদের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা। আসলে ঘটনা হলো কি যে আসলে ওরা তো ধরেন যে লাঠি টাঠি লিয়ে চলে আসে, আমাদের যে সীমান্তে যে গালা আছে না, গাছালি গালাকে কেটে দিচ্ছে, আমাদের যে কাঁচা শস্য গালা আছে, তারপরে এই যে এরা তো ধরেন যে কেটে দিচ্ছে। আমরা সবসময় এখন আতঙ্কের মধ্যে আছি, কিন্তু আজ তো প্রচুর অন্যায় করছে। আজকে 15 বছর থেকে তারা অন্যায় করছে, সীমান্তে তারা গণহত্যা চালাচ্ছে, তারা সীমান্তে কৃষক গেলেই তারা গুলি করে, আমাদের উপরে তারা মানে নির্যাতন, এক প্রকারের তারা নির্যাতন করছে। আমরাকে তারা মানে কোনো মতে করছে না আর কি। আমরা সীমান্তে গেলে আমাদের তো মানে জমি আছে, আমরা তো ওই জমিতে ফসল ফলাবো, খাবো, কিন্তু ওই জমিতে তো আমরাকে ফসল করতে দিচ্ছে না। তারা যে সীমান্তার যে ধরেন যে ফসলগুলো আছে, তারা তাদের উৎকণ্ঠার কথা জানিয়েছেন, এবং তারা তাদের ফসল নিয়ে যে শঙ্কায় রয়েছেন, ফসল তোলা নিয়ে সেই কথাও কিন্তু তারা জেনেছেন। আমরা বিজেপি সিইওর সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে তিনি সাইফুর, আপনাকে ধন্যবাদ। পিআইবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। খুবই মানে এটা একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য আপনার কৃষি পণ্যতে ইনভেস্ট করা এবং কৃষি করা যে কত ইম্পর্টেন্ট। আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে, তারা এটা নিয়ে সমন্বিত। প্রথম যে গত 15 বছরের যে তথ্য যে চুরি হয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট একটা, আপনারা দেখেছেন হোয়াইট পেপারে এটার উপরে আলাদা চ্যাপ্টারই আছে, এবং আমরা সামনে এটা নিয়ে আরো কৃষিতে আরো এমফাসিস করে কিভাবে কি করা যায়, এবং আমরা যাতে সমন্বিত একটা সাস্টেইনেবলি এগ্রি ইকোনমিক্সে আমরা যেতে পারি, যেটা প্রাণ ও প্রকৃতিকে প্রিজার্ভ করবে, ডিস্ট্রয় করবে না, এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে বুস্ট আপ করবে, যাতে বাংলাদেশে 1974-এর মতো আরেকটা ফ্যামিন না হয়, এবং বাংলাদেশের মানুষ সবসময় হৃষ্টপুষ্ট থাকেন। সুলতানের দেখছেন না, এসএম সুলতানের ছবিতে হৃষ্টপুষ্ট, আমরা যেন সেই রকম হৃষ্টপুষ্ট মানুষ হই। থ্যাংক ইউ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি জ্বালিয়ে কাজ শুরু করেছিলেন, এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। তিনি প্রথম যিনি একটা বদ্ধ অর্থনীতিকে, ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তার যে অর্থনীতি ছিল তাকে মুক্ত করে তিনি একটি মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। তার সময় অল্প সময়ের মধ্যে কৃষিতে বিপ্লব হয়েছিল। এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন, সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই দলকে আরও শক্তিশালী করেছেন, এবং আজকে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। আমরা তার আরোগ্যের জন্যে, আরোগ্য লাভের জন্য দোয়া করছি, এবং তারই যোগ্য উত্তরসূরি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সন্তান, তিনি আজকে এই হাসিনা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নতুন নেতৃত্ব দিচ্ছেন, এবং বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তিনি একটা অসাধারণ ভূমিকা রেখেছেন। আমরা আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক, এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে
আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সকলকে ধন্যবাদ। মাননীয় মহাসচিব, আপনারা প্রেস কনফারেন্স করে জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের সম্ভব এবং দাবি করেছেন, কিন্তু অনেক পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দাবিটি অবাস্তব, এত দ্রুত বিচার এবং সংস্কার সম্ভব নয়। আপনারা বিষয়টি আমরা তো বরাবর এক কথা বলে এসেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় মহাসচিব, 4টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট নিয়ে অনেক ধরনের বিতর্ক হচ্ছে, যেমন সংবিধান সংস্কার, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। এই রিপোর্টগুলোকে আপনারা প্রাথমিকভাবে আপনাদের মন্তব্যটা? আমরা প্রাথমিকভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না, এই জন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। 1 নম্বর। 2 নম্বর, এখানে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে। আইন কানুনের মধ্যে থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর কমিশন। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম UNDPর নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার, ৪,৩০০টি ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম দিয়েছে UNDP। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। আমরা কোথাও রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। মূল্যস্ফীতির চাপে যেখানে নিত্য পণ্য কিনতেই হিমশিম, সেখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও বিভিন্ন পণ্যের রাখা হচ্ছে বাড়তি দাম। সেসব পণ্যের মান নিয়েও আছে সংশয়। স্টলের নাম এবং ডিসকাউন্টের হাক ডাক শুনে কেনার আগ্রহ জাগলেও কাঙ্ক্ষিত পণ্য পাচ্ছেন না ক্রেতারা। নিত্য ব্যবহার ও গৃহস্থালী পণ্যের ছড়াছড়ি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। নেই তেমন একটা পণ্য বৈচিত্র্য। ক্রেতাদের অভিযোগ, একে তো বাজারে সব পণ্যের দাম আকাশচুম্বী, তার ওপর পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসে একই জিনিস বাজার দরের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। তারপরও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে কিনে নিচ্ছেন কেউ কেউ। এটা ভালো লাগলো তাই নিলাম। না, এক একটা তো এক এক রকম দাম। স্টলের দাম দেখে আগ্রহ নিয়ে ভেতরে প্রবেশের পর মিলছে লোকাল পণ্য, তা নিয়েও আছে ক্রেতার ক্ষোভ। যেসব জিনিসপত্র পাওয়া যায় এগুলো লোকাল মার্কেটেও পাওয়া যায়। চায়নার যে নাম দিয়ে এগুলো জিনিস বিক্রি করতেছে, এগুলো তো আমরা একটা ভালো মানের পাচ্ছি না। আমরা অনেক দূর থেকে আসি, অনেক টাকা ভাড়া দিয়ে, কিন্তু ওখানে নামের সাথে দোকানের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা পাচ্ছি না। নাম ঠিকই বিদেশি, কিন্তু জিনিস ঠিকই লোকাল। এখানে ধরেন একটা পণ্যের একটা গুণগত মান থাকবে অবশ্যই, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, নিম্নমানের প্রোডাক্ট, এটা আসলে কাম্য না। আসলে বিক্রেতাদের দাবি, কাঁচামালের দাম বাড়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে পণ্য। মেলা উপলক্ষে আমরা ছাড় দিয়ে দিতে আছি, কোনটা কম আছে কোনটা বেশি আছে। ঢাকায় জামদানি আছে, মুসলিম জামদানি আছে। মেলা উপলক্ষে আমরা কিছু এক্সক্লুসিভ জামদানি নিয়ে আইছি, কিন্তু ওরকম কাস্টমার পাইতেছি না। শেষ কয়েকদিন বেচা বিক্রি আরও জমজমাট হবে বলে প্রত্যাশা তাদের। রিফাত নোভা, BBC নিউজ, ঢাকা। দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ জিকে প্রকল্পের অবস্থা নাজুক। কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা পাড়ের এই প্রকল্পের আওতায় একসময় 4টি জেলার কৃষক পানি পেলেও এখন 2টি জেলাতেই সরবরাহ কঠিন হয়ে পড়েছে। বছরখানেক আগে নষ্ট হওয়া 2টি পাম্প সংস্কার না হওয়া সহ পদ্মার পানির স্তর কমে যাওয়ায় সেচ কাজ এবং পাম্পগুলো ঠিকমতো কাজ করছে না। এতে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদন সহ পরিবেশ।
ষাটের দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পাশে তৈরি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে প্রায় 1,16,000 হেক্টর জমিতে সেচ দেওয়া হতো। এই প্রকল্প থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচের জন্য পানি সরবরাহ করা হতো। তবে এখন কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। বছরখানেক আগে দুটি সেচ পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর আর সংস্কার হয়নি। আবার শুষ্ক মৌসুমে পদ্মার পানির স্তর নেমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না। এই দুটো বিকল্প পাম্পের মধ্যে একটি পাম্প কিন্তু আমরা গত 21 সালে আমরা এটা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে জাপানি লিবারা কর্পোরেশন, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে এবং কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে। এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। আগে বিঘা প্রতি মাত্র 280 টাকায় বছর জুড়ে সেচ সুবিধা পেলেও এখন বড় সংকটে প্রান্তিক কৃষক। আমন মৌসুমে পানি পেলেও বড় সময় পানি না পাওয়ায় বাড়ছে খরচ। এছাড়া অনাবাদি থাকছে অনেক জমি। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। পানি টিউবওয়েলে আশপাশে কম ওঠে, শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এবছর পদ্মার পানির উচ্চতা 4 পয়েন্টের ওপরে থাকলে একটি পাম্প চালানো সম্ভব। বর্তমানে এখন পানি আছে 4.12। পানি যদি আর বেশি না রিমার্কেবল না কমে, তাহলে হয়তো বা আমরা মার্চ জানুয়ারি থেকে হয়তো আমরা ইরিগেশন শুরু করতে পারবো। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 60-এর দশকের এই প্রকল্পে নানা সমস্যায় সেচ সুবিধা বিঘ্নিত। মেইন ক্যানেল, সেকেন্ডারি ক্যানেল এবং টারশিয়ারি ক্যানেল। তবে দুইটা ক্যানেলের মধ্যে একটা সেকেন্ডারি প্লাস টারশিয়ারি, এটা আমাদের অতি জরুরিভাবে খনন করা প্রয়োজন। ক্যানেলগুলো খনন না করার কারণে আমাদের কৃষকরা পানি পাচ্ছে না। পানির স্তর প্রতিনিয়ত নিচে নামায় শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করতে কাজ করছে স্থানীয় কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি। হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল পিঠা উৎসব। শুক্রবার সদর উপজেলার কাজীরপাড়ায় আয়োজিত এই উৎসবে অংশ নেন 30 জন ক্ষুদ্র উদ্যোক্তা। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে আবহমান কাল ধরে পৌষ মাঘে গ্রাম বাংলার ঘরে ঘরে চলে পিঠা উৎসব। এরই ধারাবাহিকতায় মাঘের শুরুতে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় পিঠা উৎসবের। ভাপা, চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, বিবিয়ানা আর মালপোয়ার মতো হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন ক্ষুদ্র উদ্যোক্তারা। এই আয়োজন দেখতে আর সুস্বাদু পিঠার স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সীরা। নানা দাদাদের কাছে, আমি এই নানি দাদিদের কাছে যে গল্পগুলো শুনতাম, মুখ পিঠা, মানে বিভিন্ন রকমের পিঠা, সেই পিঠাগুলো এখানে আসে দেখলাম, খুব ভালো লাগলো। এই পিঠাগুলো আমার বাচ্চা কাচ্চা আগামী প্রজন্ম খুব সুন্দর করে যেন বানাতে পারে, সেই আয়োজন করা হয়েছে। প্রতিটা স্টলে আমি ঘুরে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। নিজেদের তৈরি পিঠা সবার সামনে তুলে ধরতে পেরে খুশি ক্ষুদ্র উদ্যোক্তারাও। জানান, এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করবে। এই পিঠাটা আর কি অনেকে খাই নাই, অনেকে দেখে নাই, তো আমি তো বাসায় বসে বানাই, তাই এই মেলার মাধ্যমে আর কি এখানে আনা, তো ভালোই লাগতেছে। স্টল দিয়ে খুব ভালো লাগতেছে। এখানে 17 ধরনের পিঠা আছে। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই এই ধরনের উৎসবের কথা জানান আয়োজক। তীব্র শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত চলা এই পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ের সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে এনে দিয়েছে নতুন আনন্দ। ডিবিসি নিউজ ডেস্ক। একদিন বিরতি দিয়ে চট্টগ্রামে আজ আবারও শুরু হচ্ছে বিপিএল এর ব্যস্ততা। দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই জায়ান্ট ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 1টায় শুরু হবে ম্যাচটি। অপরদিকে শেষ 4-এর লড়াইয়ে এগিয়ে যাওয়ার মিশনে দ্বিতীয় দিনে ম্যাচের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। বিপিএলে বিরতির দিনে মাঠের এক কোণে দাঁড়িয়ে ফরচুন বরিশালের ডেভিড মালানের সাথে খোশ গল্পে মশগুল মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কাইস। এই দুই ক্রিকেটারের ব্র্যান্ড MKS এর ব্যাটও পরখ করে দেখলেন এই ইংলিশ তারকা।
মাঠের বাইরে হাসি খুশি দেখালেও মাঠের লড়াইয়ে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মিরাজ ও ইমরুলের দল খুলনা টাইগার্সের। টুর্নামেন্টের 6 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়েছে রূপসাপাড়ার প্রতিনিধিরা। আসরের প্রথম 2 ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করলেও শেষ 4 ম্যাচের সবকটিতেই হারতে হয়েছে খুলনাকে। সবশেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে 45 রানের হার আরও পিছিয়ে দিয়েছে দলটিকে। বোলিংয়ে নাসুম আহমেদ এবং হাসান মাহমুদও ম্যাচ উইনিং পারফরমেন্স দেখাতে পারছেন না। তারপরও এখনও শেষ 4 খেলার আশায় খুলনা টাইগার্স। প্রতিপক্ষ দুর্বার রাজশাহী পারিশ্রমিক বিতর্কে জর্জরিত। সেই বিতর্ক পেছনে ঠেলে নিজেদের শেষ ম্যাচে সিলেটকে হারিয়েছে তাসকিন বিজয়রা। 7 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে রাজশাহী এখনও টিকে আছে শেষ 4 খেলার আশা। মাঠের বাইরে নানা বিতর্ক ভুলে শেষ 4 খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না দুর্বার রাজশাহী। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে 2 জায়ান্ট চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। আসরে প্রথমবারের মতো দেখা হবে দুই দলেরই 6 ম্যাচে 4 জয়ে সমান 8 পয়েন্ট। রান রেটে এগিয়ে টেবিলের 2য় স্থানে আছে বরিশাল। নিজেদের শেষ ম্যাচে তামিম ইকবালের অর্ধশতকে ঢাকাকে হারিয়েছে ফরচুন। সেই জয়ের ধারাই রাখতে চায় স্বাগতিকদের বিরুদ্ধে। ঘরের মাটিতেই চিটাগংয়ে শুরুটা হয়েছিল খুলনা টাইগার্সকে হারিয়ে, কিন্তু নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকরা হেরেছে রংপুর রাইডার্সের কাছে। কোয়ালিফায়ার্সের লড়াইয়ে থাকতে হলে শামীম পাটোয়ারিদের জয় প্রয়োজন। তবে মায়ের মৃত্যুর কারণে এই ম্যাচে পেসার সৈয়দ খালিদ আহমেদকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় চিটাগং কিংস। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসির।